ফ্যাসিস্ট আমলে একজন ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি জঙ্গিবাদী কার্যক্রমে লিপ্ত ছিলেন এবং তার কাছে জঙ্গিবাদী বই আছে। বইয়ের লিস্ট দেখানো হয়েছে, ছবিতে ভাইরাল হয়েছিল। বইয়ের মধ্যে একটা বই ছিল রাইকুল মাকতুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ। চিন্তা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ, সেটাকে উল্লেখ করা হয়েছে জঙ্গিবাদী বই হিসেবে। বেশি দূর যাওয়া লাগবে না, আজ আমরা ঢাকা ইউনিভার্সিটির পাশে বসে কথা বলছি, পাশে দাঁড়িয়ে কথা বলছি। ঢাকা ইউনিভার্সিটিতে এমন অবস্থা ছিল যে আমরা একটা প্রোগ্রাম আয়োজন করেছিলাম, সেটা ছিল 2024 সালে। প্রচন্ড গরমের মধ্যে একটা আয়োজন করা হয়েছিল সালাতুল ইস্তিসকা, যেটা পড়লে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করা যায়। সেইটা ঘোষণা দেওয়ার পরেই, সেটা ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে আমরা যারা আয়োজক কমিটিতে ছিলাম আমাদের সবাইকে ঢাকা ইউনিভার্সিটি প্রক্টোরিয়াল টিম কর্তৃক তুলে নিয়ে যাওয়া হলো ঢাকা ইউনিভার্সিটি ক্লাবে। সেখানে গিয়ে আমাদেরকে হুমকি ধামকি দেওয়া হলো, আমাদের বায়োডেটা নেওয়া হলো, কার কি পরিচয় সবকিছু নেওয়া হলো। এমনকি তারপর আমাদেরকে বলা হয়েছিল যে তোমরা জানো তোমাদের এই আন্দোলনে, তোমাদের এই সালাতুল ইস্তিসকার ঘোষণার পরে আমাদেরকে কয়েকটা গোয়েন্দা সংস্থা থেকে ফোন দেওয়া হয়েছে কার এটার আয়োজন করেছে। মানে বাংলা কথায় এইখানে এমন আছে যে, এইখানে আছে যে কলা ভবনের পাশে বটতলায় কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছিল, বিশেষ কোনো পলিটিক্যাল প্রোগ্রাম না। সেটা পর্যন্ত কারা আয়োজন করেছে, কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম কারা আয়োজন করেছে, রমজান মাস, সেখানে কারা আয়োজন করেছে, তাদেরকে শোকজ করতে বাধ্য করা হয়েছিল। এই ছিল অবস্থা যে 24 পরবর্তী সময় বা 24-এর পবিত্র গণ অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে আমাদের অবস্থা এতটা ভয়ঙ্কর ছিল যে আমরা কথা বলতে পারতাম না। ইসলাম নিয়ে তো কথা বলা যেতই না। ইসলামপন্থীদের দমন করতে করতে, ইসলামকে দমন করতে করতে সাধারণ মানুষের উপরে জুলুম এমন পর্যায়ে চলে গিয়েছিল। আপনারা জানেন যে সিলেটের এমসি কলেজে একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। স্বামীর সামনে তার স্বামীকে বেঁধে রেখে তার সামনে তার স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীদের কর্তৃক। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এবং শুধু ধর্ষণের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় নাই, বরঞ্চ পরে অভিযোগ দেওয়া হয়েছে যে এই মেয়ে একটা পতিতা ছিল। আপনি চিন্তা করেন, বাংলাদেশ সেই বাংলাদেশ ছিল যেখানে একজন ধর্ষিতা নারী পর্যন্ত ক্লেমও করতে পারতেন না, অভিযোগও করতে পারতেন না। এই ছিল বাংলাদেশ। এবং সেই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের ভাইয়েরা আন্দোলন দাঁড় করিয়ে দেন এবং 17 জুলাই যেদিন আমাদের উপরে ঢাকা ইউনিভার্সিটিতে খুব জঘন্যভাবে আক্রমণ করা হলো, আমাদের কতজন ভাই সেদিন আসলে রাবার বুলেটে তারা আক্রান্ত হয়েছিলেন তার কোনো হিসাব এখনো পর্যন্ত প্রপারলি পাওয়া যায় নাই। সেখানে গ্রেনেড দিয়ে, সাউন্ড গ্রেনেড দিয়ে, টিয়ার শেল দিয়ে, রাবার বুলেট দিয়ে আমাদেরকে গুলি করে এইখান থেকে বের করে দেওয়া হলো। এবং পরবর্তী সময়ে আমরা কিছুক্ষণের জন্য ভেবেছিলাম হয়তো আমাদের এই আন্দোলন হয়তো দমন হয়ে গেল, হয়তো গণঅভ্যুত্থানের যে স্বপ্ন আমরা দেখছি, বিপ্লবের যে স্বপ্ন দেখছি, সেটা হয়তো দমন হয়ে গেল। কিন্তু আমাদের যাবতীয় ভয় এবং আশঙ্কাকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছেন বিশেষত 3টা স্টেক হোল্ডার। প্রথমত আমাদের মাদ্রাসার ভাইয়েরা, মাদ্রাসার সাথে সম্পর্কিত সকল ভাইয়েরা। দ্বিতীয়ত আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ভাইয়েরা। প্রাইভেট ইউনিভার্সিটির ভাইদের সাহস আসলে বলার মতো না। ওনাদের কোনো স্বার্থ ছিল না, ওনারা কোনো কোটা নিয়ে আন্দোলন করেন নাই, ওনারা কোনো সংস্কারের জন্য আন্দোলন করেন নাই। ওই সময় যে ধরনের সংস্কারের কথা আমরা বলছিলাম, আমাদের মাদ্রাসার ভাইয়েরা, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা এবং বিভিন্ন এলাকা থেকে, বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আমাদের অসংখ্য সাধারণ জনতা, আমাদের ভাইয়েরা বোনেরা রাস্তায় নামেন।